ট্রাইব্যুনালে একটা অভিযোগ দুভাবে দেওয়া যায়। একটা হলো তদন্ত সংস্থার প্রধান বরাবর অথবা চিফ প্রসিকিউটর বরাবর। যে কেউ দিতে পারে, যিনি ঘটনা সম্পর্কে জানেন এরকম কেউ, অথবা ঘটনার ভিকটিম হলে আরো ভালো, সাক্ষী হলে আরো ভালো, অথবা ঘটনা সম্পর্কে জানেন। যদি এই অভিযুক্ত এমন কোনো ব্যক্তি হয় যে তদন্তে বাধাগ্রস্ত করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখাতে পারে, তখন তদন্ত প্রতিবেদন কমপ্লিট করার আগেই গ্রেফতারি পরোয়ানা চাইতে পারে। তদন্ত সংস্থার বা প্রসিকিউটরের গ্রেফতার করার কোনো পাওয়ার নাই। এটি একটি অন্যতম কারণ আমরা আসামিরা পালিয়ে যাওয়ার। আর আমাদের আইনে এই প্রসেসটা ফলো করতে করতে আসামি পালিয়ে যায়। এজন্য আমরা এটাও সরকারের কাছে বলেছি যে আমাদের তদন্ত সংস্থাকে গ্রেফতারি পরোয়ানা বা গ্রেফতার কার্যকর করার পাওয়ার দেওয়ার জন্য। নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন বলা না বলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সাইফুল শাহীন। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রশাসন জনাব গাজী এম.এইচ. তামিম। জনাব তামিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, আমরা আজকে যে আলোচনাগুলো করব আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েই আলোচনা করব মূলত। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি সম্বন্ধে মানুষের ধারণা রয়েছে, বাট অনেকেরই অনেক রকমের প্রশ্নও রয়েছে এটি নিয়ে, যে আসলে এটি কিভাবে কাজ করে, কবে থেকে প্রতিষ্ঠিত হলো। তো আমরা যেটি যে মোটা দাগে জানি যে 1971-এর যে যুদ্ধ, আমাদের স্বাধীনতার যুদ্ধ, এর পরে 1973 সালে 72 সালে এটি করার উদ্যোগ নেওয়া হয়, 73 সালে এটি আন্তর্জাতিক অপরাধ আইন প্রতিষ্ঠা পায়। তো এটি আসলে কি ছিল বিষয়, এটি কি নিয়ে কাজ করত, কেন এটি করা হয়েছিল, মূলত সেটা আসলে কেন করা হয়েছিল? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভির সকল দর্শককে। আমার ট্রাইব্যুনালে 2024 সালের 5 সেপ্টেম্বর প্রসিকিউটর হিসাবে যোগদান সুযোগ হয়েছে। ঠিক তার আগে, তার মানে 4 সেপ্টেম্বর পর্যন্ত আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন ডিফেন্স কাউন্সিল, তার মানে আসামি পক্ষের আইনজীবী ছিলাম সিন্স 2010। তার মানে ট্রাইব্যুনাল এস্টাবলিশডের প্রথম থেকে আমার প্রসিকিউটর হওয়ার আগের দিন পর্যন্ত আমি আসামি পক্ষের আইনজীবী ছিলাম, আর তারপরে এখন প্রসিকিউটর আছি। অর্থাৎ দুটি পার্টি আমার দেখার সুযোগ হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এটি 1973 সালেই প্রতিষ্ঠিত করা হয়, মানে পাশ করা হয় আর কি। তারপরে এই আইনটি আসলে আর কার্যকর হয়নি। এটি পাশ করার কিছুদিন পরেই এটি রিপিল হয়ে যায়। তার মানে এই আইনের অধীন যে কার্যক্রম, মানে ট্রাইব্যুনাল গঠন, বিচার করা, শাস্তি দেওয়া, এ জাতীয় কোনো কার্যক্রমে এই আইনটি আর গেল না। ওই সময় কি এই আইনের অধীনে কোনো বিচার কার্য হয়নি? ট্রাইব্যুনাল গঠিতই হয়নি, আচ্ছা বিচার কার্য বা তদন্তই শুরু হওয়ার সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা। প্রথম এই আইনটির অধীনে বিচার কার্য বা তদন্ত শুরু হলো 2010 সালের 25 মার্চ। ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর ট্রাইব্যুনাল গঠন হলো। এই ট্রাইব্যুনালটা 73 সালের পরে যখন রিপিল করা হলো, 2009 সালে সাবেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই ট্রাইব্যুনালটার একটা ম্যাসিভ, এই আইনটার একটা ম্যাসিভ চেঞ্জ করলেন, করে ট্রাইব্যুনাল গঠন করলেন। আসলে দেখবেন যে 71 সালে স্বাধীনতা যুদ্ধ হলো, হওয়ার পরে দুটি আইন হলো এই স্বাধীনতা যুদ্ধের ঘটনার বিচারের জন্য। একটি হলো কোলাবরেটরস অর্ডার 1972, তার মানে আমরা যেটাকে বলি দালাল আইন 1972। এই আইন করে সারা দেশের রাজাকার, আলবদর, আলশামস বা স্বাধীনতা বিরোধীদের বিচার শুরু হলো। প্রায় 1 লক্ষ এই রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের বিচার কার্যক্রম শুরু হলো। বেশ অনেকজনের শাস্তি হলো, অনেকজন খালাস পেলেন। একটা পর্যায়ে গিয়ে তৎকালীন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন যে এই মামলাটা আসলে আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তার বিভিন্ন কারণ ছিল, আমরা সেদিকে না যাই। তারপরে এই আইনটা রিপিল করে ফেলা হলো এবং 4টি অপরাধ বাদে আর সকল অপরাধের জন্য সবাইকে খালাস করে দেওয়া হলো। খালাস মানে দায় মুক্তি দিয়ে দেওয়া হলো, মানে ক্ষমা, সাধারণ ক্ষমা। আর 1973 সালের আইনের অধীন কিছুই হলো না। আমরা এই ট্রাইব্যুনালে যখন 2010 সালে পুনর্গঠিত হলো বা গঠিত হলো, আমরা তখন পার্লামেন্টের ডিবেট আমরা হাতে পেয়েছিলাম ডিফেন্সের পক্ষ থেকে, যে কি উদ্দেশ্যে আইনটি তৈরি করা হয়েছিল। তখন আমরা দেখতে পেয়েছি যে তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সাহেব, উনার যে বক্তব্যগুলো, তাতে দেখতে পেয়েছি যে আমরা মূলত 1973 সালের আইনটি করা হয়েছিল পাকিস্তানি আর্মিদের বিচার করার জন্য, আর বাঙালিদের বিচার করার জন্য তৈরি হয়েছিল দালাল আইন। 2009 সালে এসে আওয়ামী লীগ
এই আইনটিকে সাধারণ মানুষ বা বাঙালিদের বিচার করার জন্য ম্যাসিভ চেঞ্জ করলেন, করে এখানে সাধারণ মানুষের বিচার করার জন্য যে সকল ধারা সংযোজন করা দরকার সেগুলো সংযোজিত করলেন, করে বিচার শুরু করলেন। এবং আপনারা দেখতে পেয়েছেন যে বেশ কয়েকটি বিচার করেছে, 56টি রায় হয়েছে আওয়ামী লীগের পিরিয়ডে। তার মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রায় প্রায় 2 শতাধিক মানুষকে এখানে দণ্ড প্রদান করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকার। এরপরে আমরা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ট্রাইব্যুনালটা তখন অগঠিত ছিল, কিন্তু এই সরকার এসে ট্রাইব্যুনাল ভেঙে দেয়নি। এটা অটোমেটিক্যালি এই ট্রাইব্যুনালের একজন জাজ রিটায়ার করেছিলেন, একজন জাজ পদত্যাগ করেছিলেন, আর একজন জাজ হাইকোর্টে ফিরে গিয়েছিলেন, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন বর্তমান সরকার এই ট্রাইব্যুনালটাকে আবারও পুনর্গঠন করে। এই এখনকার যে অন্তর্বর্তী সরকার, হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করলো এই উদ্দেশ্যে যে এই আইনের 1973 সালের আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে এই আইন বিচার করতে পারবে এই আইন গঠন হওয়ার পূর্বের এবং পরের যে কোনো ধরনের অপরাধের, যেটি মানবতা বিরোধী অপরাধ হতে হবে। শুধু যে 71-এর যুদ্ধের অপরাধ হতে হবে বা এরকম নির্দিষ্ট না, ইভেন এটা কিন্তু সংশোধন করে না, এটি 73 সালের আইনেও এটা বলা ছিল যে, কারণ ঘটনা ঘটলো 1971 সালে, আইন হলো 73 সালে, তদন্ত শুরু হলো 2010 সালে, বিচার হলো 2013 সালে। আচ্ছা, অতএব আইন গঠনের পূর্বের বিচার এই আইন করলো। আর আমাদের দেশে প্রচলিত আইনে আইন গঠনের পরে বিচার করার ব্যাপারে কোনো প্রশ্নই থাকে না, যে আগে আইন হয় পরে বিচার হয়। তো আইন হলো 1973 সালে, সংশোধন হলো 2009 সালে, আর জুলাই গণ অভ্যুত্থানের অপরাধগুলো হলো 2024 সালে। অতএব 2024 সালের ঘটনাটাকে যদি মানবতা বিরোধী অপরাধ হয়, মানবতা বিরোধী অপরাধ কিনা আমি সে ডিবেটে পরে আসছি, যদি মানবতা বিরোধী অপরাধ হয় তাহলে 2024-এর ঘটনার বিচার 1973 সালের আইনে করতে তো কোনো বাধা বা প্রশ্নই আসা উচিত না। সেটি এখন হচ্ছে। এখন আসেন যে কেন একটি অপরাধ সাধারণ আইনে হয়, আবার সেই অপরাধটি মানবতা বিরোধী অপরাধের অধীন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হয়। এটি সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমি যেটা বলি সেটা হলো, আমাদের দণ্ডবিধির 302 ধারায় খুনের অপরাধের বিচার করার ব্যবস্থা আছে, শাস্তি আছে। খুনটা কি? একটি নির্দিষ্ট অপরাধ একটি নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে করে, তার ব্যক্তিগত একটু স্বার্থ হাসিল করার জন্য, একটা ব্যক্তিগত কারণে। এটি হলো একটা সাধারণ অপরাধ। এই ঘটনাটা কখন মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে? যখন এই ঘটনাটা একবার ঘটবে না। সাধারণ অপরাধ একবারই হয়, আচ্ছা, তারপরে যেটা হবে সেটার সাথে ওই আগের অপরাধের মিল থাকে না, এটা আলাদা কারণে, আলাদা ঘটনা। কিন্তু একটি অপরাধ একবার সংঘটিত হলো, তারপর এটি ছড়িয়ে গেল, যেটাকে আমরা আইনের ভাষায় বলি ওয়াইড স্প্রেড হয়ে যাওয়া। একই কারণে বারবার হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এক জায়গায় সংঘটিত হয়ে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। যিনি হত্যা করছেন এবং যাকে হত্যা করছেন সে দুইজনের পরিচয় হয়ে যাচ্ছে সেম। মানে ঢাকায় দুটি পার্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঢাকায় যিনি অপরাধ করছেন এবং খুলনায় যিনি অপরাধ করছেন দুজনেরই একই পরিচয়। আচ্ছা আচ্ছা। যশোরে বা চট্টগ্রামে যিনি অপরাধ করছেন সকলেরই একই পরিচয়। সবাই পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। যাদেরকে হত্যা করছেন তারাও সবাই একই পরিচয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সমর্থক অথবা বিরোধী দলীয় নেতাকর্মী। দেখেন আপনি, খুলনাতে যে অপরাধটা হয়েছে, চট্টগ্রামে যে অপরাধটা হয়েছে, রংপুরে যে অপরাধটা হয়েছে, ঢাকায় যে অপরাধটা হয়েছে, এজন্যই এটি মানবতা বিরোধী অপরাধ। আচ্ছা, এইভাবেই ব্যাখ্যা রয়েছে। এটি হলো আইনের ব্যাখ্যা, যে একটি অপরাধ সাধারণ অপরাধ মানবতা বিরোধী অপরাধে টার্ন করে কখন? যখন এই ঘটনাটা ওয়াইড স্প্রেডলি হয়, আর একটা হলো সিস্টেম্যাটিক্যালি হয়। সিস্টেম্যাটিক্যালি মানে হলো যে একই উদ্দেশ্যে সবাইকে হত্যা করতে হবে। আচ্ছা, এই কারণেই এই বিচারটা, এই 24 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচারটা মানবতা বিরোধী অপরাধ, এবং সে কারণেই সেটিকে সাধারণ বিচার না হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে বিচারটা হচ্ছে। কিন্তু আমরা যেটি জানতাম, সবাই যেটি বলতো যে যুদ্ধ অপরাধের বিচার, জি, আসলে যুদ্ধ অপরাধের বিচার বলতে কি বোঝায়? আচ্ছা, আমাদের আইনে 5 ধরনের অপরাধের বিচার করা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। প্রথম হলো মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে আমরা বলি এটা হলো যে ক্রাইম অফ দি ক্রাইমস, মানে পৃথিবীর শ্রেষ্ঠতম অপরাধ, সকল অপরাধের শ্রেষ্ঠ অপরাধ। 2 নম্বর বিচার করা যায় হলো ওয়ার ক্রাইমস, মানে যুদ্ধ অপরাধ।
তার মানে মানবতা বিরোধী অপরাধ আর যুদ্ধ অপরাধ আলাদা। একটি হলো কোনো যুদ্ধের প্রয়োজন নাই, একটি সিভিল বা পিস টাইমে শান্তি সময়ে যদি কোনো পারপিট্রেটরস মানে অপরাধী কোনো সিভিলিয়ানকে কোনো সাধারণ জনগণের উপরে নির্দিষ্ট একটি কারণে এই হত্যাযজ্ঞ চালায়, তখন এটি মানবতা বিরোধী অপরাধ। আর এই ঘটনাটাই যখন ওয়ার টাইমে হবে, যুদ্ধ সময়ে হবে, এবং যারা করবে তারাও যুদ্ধের একটি পক্ষ, তার মানে আর্মি হতে পারে বা সশস্ত্র বাহিনী, যাদের বিরুদ্ধে করবে তারাও সশস্ত্র বাহিনী হতে হবে, আচ্ছা, তখন এটা ওয়ার ক্রাইমস হয়ে যাবে। তার মানে যুদ্ধ অপরাধ যেটি আমরা ধরছি বা যুদ্ধ অপরাধের বিচার যেটা ধরছি সেটি হচ্ছে পাকিস্তান আর্মি যখন এই দেশের পাকিস্তান আর্মি যখন এই দেশের আর্মি অথবা ইন্ডিয়ান আর্মির সাথে বা ইন্ডিয়ান আর্মিদের সাথে যেটা হয়েছে, ওটা হচ্ছে যুদ্ধ অপরাধের আওতায় পড়বে। কিন্তু ওই মুক্তিযোদ্ধার সময়ে যদি পাকিস্তানি আর্মি এসে মুক্তিযোদ্ধাকে হত্যা না করে একজন সিভিলিয়ানকে হত্যা করে, তখন এটা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী। থার্ড নাম্বার অপরাধ হলো ক্রাইমস এগেইনস্ট পিস, একটা শান্তির বিরুদ্ধে অপরাধ। শান্তির বিরুদ্ধে আরেকটি অপরাধ এখানে আছে, সেটা হলো যে অফেন্স আন্ডার ইন্টারন্যাশনাল ল, মানে আমাদের দেশের কোনো আইনে নাই কিন্তু আন্তর্জাতিক আইনে যেটা অপরাধ। আচ্ছা, এই চারটা। আর পঞ্চম নাম্বার হলো জেনোসাইড, যেটাকে বলে গণহত্যা। সেটির বিশদ ব্যাখ্যা আছে। সেটা হলো যদি কোনো একটা গোষ্ঠীকে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে এটা করা হয়, যেমন হিন্দু পপুলেশনকে 71 সালে ডিস্ট্রয় করার একটা উদ্দেশ্য ছিল মর্মে আমরা জানতে পেরেছি। যদি এখন হয় যে বিএনপি অথবা জামাত এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, গভর্নমেন্টের যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা জামাতকে ডিস্ট্রয় করব, তার প্রথম উদ্দেশ্য হিসাবে তো ওনারা কি করলেন, ওনারা তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করলেন, সেকেন্ড তাদের প্রতীক ক্যান্সেল করলেন, থার্ড তাদের লোকজনকে বিভিন্ন মামলা দিয়ে জেলখানায় বললেন, লাস্টলি গিয়ে তাদের দলকে ব্যান করে দিলেন। আলটিমেটলি এই চারটা জিনিস একসাথে করলে আপনি দেখবেন যে এই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দেওয়াই উদ্দেশ্য ছিল। যে কথাটি বলছিলেন যে একটি দলকে নিশ্চিহ্ন করতে, এটা আসলে মানে কি প্রক্রিয়ায় তারা, আমি যেটা বলছিলাম যে গণহত্যা বা জেনোসাইডের সংজ্ঞায় এটি ফুলফিল করতে হয় যে কোনো রিলিজিয়াস গ্রুপ অথবা কোনো এথনিক গ্রুপ, যেমন পাহাড়ি হতে পারে অথবা কোনো পলিটিক্যাল গোষ্ঠী, যে কোনো একটি গোষ্ঠীকে অ্যাজ এ হোল অর ইন পার্ট সম্পূর্ণ অথবা আংশিক ধ্বংস করার উদ্দেশ্যে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ চালানো হয়, সেটি তখন মানবতা বিরোধী অপরাধ না হয় গণহত্যায় পড়ে যাবে। সাধারণ মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটাকে আপনি গণহত্যায় ফেলাটা একটু কঠিন, কিন্তু এরা যদি কোনো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হতো তখন, অথবা কোনো একটা রিলিজিয়াস গ্রুপ হতো, যেমন শাপলা চত্বরকে আপনি গণহত্যা বলতে পারেন, কারণ তারা একটা রিলিজিয়াস গ্রুপ ছিল, এবং এই রিলিজিয়াস গ্রুপকে ধ্বংস করার জন্য তাদের ব্যবহৃত বা পঠিত বইকে তারা এটাকে বলতো জিহাদি বই, কোরআন হাদিসকে বলতো জিহাদি বই, তাদেরকে ধরে এনে বলতো যে এরা জঙ্গি। এই যে উদ্দেশ্য করে তাদেরকে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদের উপর পরিচালিত যে অপরাধ, সেটাই হলো গণহত্যা। শাপলা চত্বরের যে ঘটনা, এটিও তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্ভুক্ত। ইভেন এটা হয়ে আমরা এখানে অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে শাপলা চত্বরের ব্যাপারে বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আচ্ছা, তাহলে যখন এই সরকারের সময় 5 আগস্টের পর যখন ট্রাইব্যুনাল, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে শুরু হলো, আপনারা নিয়োগ পেলেন, তখন কিন্তু এই আলোচনাটি ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেগুলো সংস্কারের কোনো বিষয় রয়েছে কিনা। অনেকেই এটি নিয়ে কথা বলছিলেন, বিভিন্ন আইনজীবীরা কথা বলছিলেন, যারা আইন নিয়ে কাজ করেন বা গবেষণা করেন, তারা বলছিলেন যে কিছু পরিবর্তন আনতে হবে হয়তো, নইলে জুলাই অভ্যুত্থান বা এটি বিচার কার্য করা সম্ভব হবে না। আপনার কাছে কি মনে হয় যে সত্যি কি সংস্কার প্রয়োজন ছিল বা হয়েছে কোনো সংস্কার? আমি প্রথম থেকেই বলে আসছি যে এই আইনটি আওয়ামী লীগ করেছিল তাদের একটি পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যেটি তাদের 2008 সালের নির্বাচনের ইশতেহার ছিল। এখন আমাদের এই আইনে যাদেরকে বিচার করা হচ্ছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগ দলের। তো আওয়ামী লীগের তৈরি করা একটা আইন দিয়ে যখন আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদের নীতি নির্ধারকদের বিচার করা হয়, তখন আওয়ামী লীগের কিন্তু আসলে কিছু বলার থাকে না, কারণ তাদের আইনে তাদেরকে বিচার করা হচ্ছে, এবং ওই আইনের পক্ষে আওয়ামী লীগ লাস্ট 15 বছর সবসময় কথা বলেছে যে এই আইনটাই সঠিক আইন, এটাই ন্যায় বিচার হয়। অতএব যাদেরকে এখন বিচার করছি আমরা, তারা কিন্তু আর মুখ খুলতে পারবে না। তারপরেও গভর্নমেন্ট দেখছে যে এই আইনটি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ছিল না, যেটি আমরা প্রসিকিউশন হওয়ার আগে যখন ডিফেন্স ছিলাম তখন আমরা বলতাম, তখনও বলেছেন যে এই আইনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী না, এটা জাতিসংঘ বলেছে, এটি হিউম্যান রাইটস ওয়াচ বলেছে,
সারা পৃথিবী বলেছে, যার কারণে সময় সরকার মন গড়া একটি যার কারণে তৎকালীন সরকারের প্রত্যেকটি বিচারের ব্যাপারে জাতিসংঘ বলেছে যে এটা কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা হয়নি। এ কারণে এই গভর্নমেন্ট ক্ষমতা এসে আমাদের ট্রাইব্যুনাল গঠন করার পরপরই এই ট্রাইব্যুনালে একটা বড় ধরনের পরিবর্তন করেছেন। পরিবর্তনটা কি? অলরেডি কিন্তু 2টি পরিবর্তন ট্রাইব্যুনালের আইনে হয়ে গেছে এই সরকার, এই বিপ্লবী সরকারের সময়। আব্দুল কাদের মোল্লার মামলায় ট্রাইব্যুনাল প্রথম একজন কাউকে কারাদণ্ড দিলেন আর কি। এটি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়ে ওই কারাদণ্ডটা বরং আরো আপহেল্ড হলো এবং আরো ইনক্রিজ করলো, করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ওই সময় অ্যাপিলেট ডিভিশন বলে দিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যদিও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, কিন্তু এখানে আন্তর্জাতিক আইনের কোনো অ্যাপ্লিকেশন হবে না। এটা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলছে, বলে দিল তখন। এবং ইউএনের যে রুলস, ইউএনের রোম স্ট্যাটিউটের যে ডেফিনেশন, এর কোনো কিছুই আমাদের জন্য প্রযোজ্য নয়। বলে দিল এটি আন্তর্জাতিক আইন হলেও এটি একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল, মানে দেশীয় আদালত। এখানে বাংলাদেশ তার জুডিশিয়ারির প্র্যাকটিস কাস্টমস অ্যাপ্লাই করে বিচার করতে পারবে, কোনো বাধা নেই। আচ্ছা, এটি করে আন্তর্জাতিক আইনের সকল প্রয়োগ আমাদের এই আইনের জন্য স্টপ করে দেওয়া হলো আব্দুল কাদের মোল্লার মামলার অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে। এই গভর্নমেন্ট এসে সেখান থেকে বের হয়ে এসে আন্তর্জাতিক আইনের টোটাল সংজ্ঞাটা এই ট্রাইব্যুনালে ইনক্লুড করে দিলেন। এটি কিন্তু পিওরলি বর্তমান আসামিদের জন্য হেল্প হবে, এরাও সেই সুযোগটা পাবে। কারণ আন্তর্জাতিক আইনে বলা আছে যে একটা মানবতা বিরোধী অপরাধ হতে গেলে ওয়াইড স্প্রেডলি হতে হয়, মানে এক জায়গায় ঘটলে হবে না, সারা দেশব্যাপী ঘটতে হবে এবং সিস্টেমেটিক হতে হয়। এটি আইনে ছিল না। 2024 সালের অ্যামেন্ডমেন্ট করে এই আন্তর্জাতিক আইনটা ঢোকানো হয়েছে, আন্তর্জাতিক আইনের সংজ্ঞাটা ঢোকানো হয়েছে। আরো দুটো জিনিস ঢোকানো হয়েছে, সেটি হলো আসামির সুযোগ সুবিধা খুবই কনফাইন্ড ছিল। এখন আসামির জন্য এবং আসামির আইনজীবী মানে ডিফেন্স কাউন্সিলের জন্য দুটি সেকশন করা হয়েছে, একটা হলো সেকশন 12, একটা হলো সেকশন 17। সেখানে আসামিকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেটা আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত। এই দুটি বড় ধরনের চেঞ্জ ট্রাইব্যুনাল, যেটি আগে ছিল না, এবং যেটি করেছিল এখনকার আসামিরাই। এখনকার এই ট্রাইব্যুনালে যাদের বিচার করা হচ্ছে তাদের করা আইনেই আমরা বিচার করতে পারতাম, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক কাস্টমস ফলো করার স্বার্থে বর্তমান সরকার এই আইনটি ডিফেন্সের জন্য আরো সুযোগ বাড়িয়ে এই আইনটার সংশোধন করেছে। তাহলে তারা যে আইনে বিচারগুলো করলো, যেমন আব্দুল কাদের মোল্লার যে ফাঁসি হলো, বা ওই যে আপনি বললেন ডোমেস্টিক আইনে বা দেশীয় সিস্টেমে করলো, এটি কি কোনো অপরাধের আওতায় পড়ে? বা এটি এই আইনে একটা চমৎকার সেকশন তৎকালীন সরকার ঢুকিয়েছিল, সেটা হলো এই আইনের ব্যাপারে, এই আইনের বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। আচ্ছা, সেটি এখনো আছে, যার কারণে বলা আছে যে গুড ফেইথে মানে সৎ উদ্দেশ্যে এই আইন ব্যবহার করলে কেউ কোনো প্রশ্ন তোলা যাবে না। এখন দেখতে হবে যে আসলে ওই রায়গুলো আল্লামা সাইদি, দেলোয়ার, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ যাদেরকে ওই আইনে বিচার করে এক্সিকিউশন করা হয়েছে, সেটি সৎ উদ্দেশ্যে ছিল কিনা। যদি প্রমাণ করা যায় এটি সৎ উদ্দেশ্যে ছিল না, তাহলে আপনি এই ব্যবস্থা নিতে পারেন, প্রশ্ন তুলতে পারেন। এর বাইরে আর প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। মানে যদি কেউ প্রশ্ন তোলে যে এটি সৎ উদ্দেশ্য ছিল না বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল, ব্যক্তিগত আক্রোশ ছিল, সেই ক্ষেত্রে এটা প্রশ্ন তুলতে পারে, অবশ্যই পারে। আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এবার যখন এই ট্রাইব্যুনাল গঠন হলো নতুন করে, আপনারা যারা যোগদান করলেন, তখন কিন্তু যোগদানের পরেও বেশ কিছু কথা হয়েছে যে যারা প্রসিকিউটর হিসেবে যোগদান করলো তাদের তো আসলে শুধু তারা নয়, এই এখানে যারা কাজ করে ট্রাইব্যুনালে, এখানে তো তদন্ত হয়, তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, আপনারা রয়েছেন, ডিফেন্সের যারা প্রসিকিউটর রয়েছে তারা রয়েছে। এদের আন্তর্জাতিক আইন সম্পর্কে ব্যাপক একটা ধারণা থাকা প্রয়োজন বা সেই প্রশিক্ষণ থাকা প্রয়োজন। শুরুর দিকে অনেকেই বলছিলেন যে এগুলো এত বাছবিচার করে নিয়োগ দেওয়া হয়নি। আপনার কাছে কি মনে হয়? এখন তো আমাদের নিজেদের কথাই বলতে হবে। আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের ট্রাইব্যুনালের এই প্রসিকিউশন টিমে প্রথম যে 5 জনকে নিয়োগ দেওয়া হয়, তার মধ্যে চিফ প্রসিকিউটর ছিলেন জনাব তাজুল ইসলাম। এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে ট্রাইব্যুনালটা গঠিত ছিল, সেই ট্রাইব্যুনালের ডিফেন্সের লিড কাউন্সিল ছিলেন উনি এই ট্রাইব্যুনালে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত ডিফেন্স করেছেন, এবং উনার অধীনে একজন চিফ বা লিড ট্রায়াল কাউন্সিল ছিলেন জনাব মিজানুল ইসলাম,
এবং জুনিয়র কাউন্সিলের মধ্যে আমি ছিলাম সহ আমার অনেক ফ্রেন্ড ছিলেন। 2014 সালের পরে ওনারা চলে যান, কিন্তু আমি 2024 সালের আমার অ্যাপয়েন্টমেন্টের আগের দিন পর্যন্ত ট্রাইব্যুনালে ছিলাম। আচ্ছা, অতএব বাংলাদেশের ইতিহাসে এই আইনের উপরে আমি মনে করি যে এর চেয়ে জানা টিম তো আর কেউ নাই, হতে পারে না। এর বাইরে বাংলাদেশে আরো এখন তো প্রায় 14 জন প্রসিকিউটর আমাদের আছে। তারা তখন আগে প্র্যাকটিস করেননি, পরবর্তীতে আসছেন। গভর্নমেন্ট যাদেরকে কম্পিটেন্ট মনে করছেন তাদেরকে কম্পিটেন্ট হিসাবে নিয়োগ দিয়েছেন। যে প্রশ্নটা সমাজে করছে বা আসামিরা করে সেটা হলো যে যারা আসামি পক্ষের ছিলেন তারা, এটা আমার প্রশ্ন ছিল যে যারা আসামি পক্ষের এতদিন ছিল তারাই এসে এখন প্রসিকিউটর হলেন রাষ্ট্রপক্ষের, এতে করে আসলে বিচার কাজে কোনো মানে সুযোগ সুবিধা আসামিদের পক্ষে বিপক্ষে যাবে কিনা বা তারা ন্যায় বিচার পাবে কিনা, এই ক্ষেত্রে কোনো? জি দেখেন, সেটা হলো যে আসামি পক্ষের ছিলেন তিনি ওই মামলাতে আর বাদী পক্ষে যেতে পারবেন না। এটা হলো আইন, যেটাকে আমরা বলি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু এই প্রসিকিউশন টিম 2014 সালে বর্তমান চিফ প্রসিকিউটর চলে যাওয়ার পরে এই মামলাগুলো অনেক দিন পার হয়ে গেছে। আর এখন ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে সেগুলোর ঘটনাই শুরু হয়েছে 2024 সালে। অর্থাৎ 71 সালের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিল নেই। অর্থাৎ 71 সালের ঘটনায় যারা ডিফেন্স আইনজীবী ছিলেন, 24-এর ঘটনায় তাদের প্রসিকিউশন আইনজীবী হতে কোনো বাধা নেই। 2 নম্বর বিষয় হলো যে নিরপেক্ষ হতে হবে জাজদের। প্রসিকিউটর বা ডিফেন্স কাউন্সিলের নিরপেক্ষতার কোনো সুযোগ নেই, কারণ ওনারা কারো না কারো তো পক্ষের। প্রসিকিউশনও তো একটা পক্ষ, আসামিও একটা পক্ষ। অতএব একই মামলায় কোনো আইনজীবী এই দুই পক্ষে যেতে পারবেন না, কিন্তু ভিন্ন মামলায় যেতে কোনো বাধা নেই। আপনারা জেনে থাকবেন যে এর আগের ট্রাইব্যুনালের যিনি প্রধান চেয়ারম্যান ছিলেন, মানে প্রধান বিচারক ছিলেন, ওনাকে চেয়ারম্যান বলে ট্রাইব্যুনাল ভাষায়, নিজামুল হক নাসিম সাহেব। উনি কিন্তু এই ট্রাইব্যুনালে বিচারক হওয়ার আগে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই ধরনের অনেকগুলো কমিটির সদস্য ছিলেন। এবং গণ আদালত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা প্রতীকী আদালত করে অধ্যাপক গোলাম আজম সাহেবের ফাঁসি দেওয়া হয়, প্রতীকী ফাঁসি, সেই আদালতেও উনি অন্যতম ভূমিকা পালন করেছেন। আবার সেই ম্যাটারেই এসে উনি ট্রাইব্যুনালে বিচার করেছেন। এর যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কি হতে পারে? ওইখানে করেছেন প্রতীকী বিচার, এখানে এসে করেছেন সরাসরি বিচার। সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো না, মানে হয়েছিল কিন্তু ওনারা মানলেন না। আর আমরা করেছি 71 সালের ঘটনায় আসামিদের পক্ষে, এখন এসে 24 সালের ঘটনায় বাদী পক্ষে। টোটালি দুইটা ভিন্ন ঘটনা। 50 বছর আগের ঘটনার আসামি পক্ষে ছিলাম, 50 বছর পরের ঘটনায় আমরা বাদী পক্ষে এসেছি। আচ্ছা, অতএব এই দুইটার কোনো মিল নেই। যেটি আমরা আলোচনা করছিলাম, এই যে যখন এবার শুরু হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, তখন কিন্তু চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন উনি কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে বিভিন্ন সংস্থার অসহযোগিতা পাচ্ছেন। আসলে সেটি আসলে কতটুকু পেয়েছেন বা সেগুলো কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? আচ্ছা, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। 15 বছর একটা ফ্যাসিস্ট রেজিমের এস্টাবলিশমেন্ট, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, ফ্রম টপ টু বটম, মানে যেটা আমরা বলি ফ্রম প্রাইম মিনিস্টার টু একদম একটা ইউনিয়ন পরিষদের সচিব, সেরকম একটা পরিস্থিতিতে আমরা এরকম একটা দায়িত্ব পেলাম। কি দায়িত্ব পেলাম? এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করার জন্য, তাদের অপরাধ। কাদেরকে দিয়ে এই বিচারটা এক্সিকিউট করা হয়? তাদেরই কলিগসদেরকে দিয়ে। কারণ ট্রাইব্যুনালে যখন একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তখন এই গ্রেফতারি পরোয়ানাটা এক্সিকিউট করে, মানে কার্যকর করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যার বিরুদ্ধে করা হচ্ছে তারাও পুলিশ, যারা করছেন তারাও পুলিশ। সেক্ষেত্রে অসহযোগিতা না হোক, আন্তরিকতা তো পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এই গভর্নমেন্ট এসে কি করতে পারেন? একটা রিশাফেল করেছেন, এক জায়গায় পুলিশদেরকে নিয়ে আরেক জায়গায় নিয়েছেন, ওই বাইরে যারা ছিলেন তারা আবার এখানে এসেছেন। আর 15 বছরে এর আগের গভর্নমেন্টে যারা ডিপ্রাইভ ছিলেন ম্যাক্সিমামই তো রিটায়ার করেছেন। অতএব যেখানেই যান না কেন এই গভর্নমেন্টের, লাস্ট গভর্নমেন্টের এস্টাবলিশমেন্ট। সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা ফেস করেছি। যে আমাদের গ্রেফতারি পরোয়ানা জারি হতো কিন্তু আমরা গ্রেফতার করতে পারতাম না। সামহাউ আসামিরা জেনে যেত যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তখন তারা পালিয়ে যেত। প্রথম দিকে এগুলো আমরা খুব বেশি ফেস করেছি, পরবর্তীতে এটা অনেকাংশেই কমেছে এবং আমরা এখন প্রায় আমাদের ট্রাইব্যুনালে 50-এর অধিক আসামি গ্রেফতার আছে। আর
90-এর মতো আসামি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে, কিন্তু আমরা গ্রেফতার করতে পারিনি। আপনার আরেকটা যে দেখবেন যে শুধু যে পুলিশের দুর্বলতা তা নয়, আমরা দেখেছিলাম যে তৎকালীন আর্মি চিফ বলেছিলেন যে তার কাছে 600-ও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা কিন্তু বেশিরভাগই আমাদের ট্রাইব্যুনালের আসামি। তো তাদেরকে তো আমরা পেলাম না। কেন পেলাম না এটা তো আমরা জানতে পারছি না। অতএব সবই যে পুলিশ পার করেছে তা না, রাষ্ট্রীয় পক্ষ থেকে তৎকালীন সরকারের যারা সুবিধাভোগী ছিলেন তারাও অনেককে দেশ ত্যাগে সাহায্য করেছেন। এখন আমরা খুব বেশি ফেস করছি না। এখন আমাদের যে তদন্ত সংস্থা আছে, তারপর আমাদের প্রসিকিউশন টিম আছে, রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে, আমাদের সর্বাত্মক সহায়তা করছেন ট্রাইব্যুনালের কার্যক্রমের ক্ষেত্রে। এখন তাহলে সেই অবস্থাটা আর নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। তো যেটা হয়েছে সেটা হলো আমাদের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের টিমের এই সংখ্যার কমতি আছে, অপর্যাপ্ততা আছে, জনবল সংকট আছে। কারণ একটি মাত্র ট্রাইব্যুনাল, একটি প্রসিকিউশন টিম, একটি তদন্ত সংস্থা, কিন্তু বিচার হচ্ছে 64টি জেলায় 56,000 বর্গ মাইলের অপরাধের বিচার। এর আগে সম্ভবত দুটি ট্রাইব্যুনাল ছিল, এর আগে দুটি ট্রাইব্যুনাল ছিল। তো এখন কি সেরকম চিন্তা ভাবনা রয়েছে যে আপনারা একটি ট্রাইব্যুনালে সম্ভব কিনা, বা আমরা গভর্নমেন্টকে বারবার বলছি যে একাধিক ট্রাইব্যুনাল করার জন্য, প্রসিকিউশন বাড়ানোর জন্য, তদন্ত সংস্থা বাড়ানোর জন্য গভর্নমেন্টও চেষ্টা করছে আন্তরিকতার সাথে। তাহলে হয়তো বিচার কার্যগুলো আরো দ্রুত বা শেষ হবে। তো তদন্তের সময়, এখন আসলে বিচার কার্যের সময় না, এই জন্য তদন্ত সংস্থাকে এখন বেশি, তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনকে বেশি সময় লাগবে। ট্রাইব্যুনালটা আর কিছুদিন পরে হলেও চলবে। তো তদন্তের কথা যেহেতু আসলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলো রয়েছে, সেগুলোর তদন্তের কি অবস্থা সর্বশেষ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 ধরনের অপরাধের সম্পৃক্ততা আমরা পেয়েছি। একটি হলো জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ। আরেকটি হলো 2013 সালে শাপলা চত্বরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ। আরেকটি হলো এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুম এবং বিচার বহির্ভূত হত্যা অপরাধ। আরেকটি অপরাধের তদন্ত আমরা চলছে, সেটি হলো একজন মানুষকে বা একজন ভিন্ন মতাবলম্বীকে, বিশেষ করে ইসলামী মনোভাবাপন্ন মতাবলম্বী কোনো যুবকদেরকে জঙ্গি বলে তাদেরকে একটি জায়গা থেকে ধরে এনে একটি নির্দিষ্ট জায়গায় রেখে যে জঙ্গি ধরা পড়েছে মর্মে, ক্রসফায়ারও বলতো না, ক্রসফায়ারটা ছিল হলো যেটা দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, কেউ মারা গেছে, পাশে দু একটা অস্ত্র পেল, এটা আলাদা। এটা যখন মানুষ প্রশ্ন তুলতো যে কিভাবে একটা মানুষ ক্রসফায়ার হয়, 2 দিন আগে যে গ্রেফতার হলো সে কিভাবে ক্রসফায়ার, তখন এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জঙ্গি নাটকের একটা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হতো। তারা বেশিরভাগই যুবক এবং বেশিরভাগই ইসলামী মনোভাবাপন্ন। তারা হতে পারে জামাত ইসলামীর, হতে পারে হেফাজতে ইসলামের, হতে পারে অন্য কোনো ইসলামিক রাজনৈতিক দল। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে ঢাকা শহরের একটি নির্দিষ্ট স্থানে রাখা হতো, রেখে কিন্তু তাদেরকে বাইরে থেকে আটকানো হতো। আটকিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুরো বাড়িটা ঘিরে ফেলতো, ঘিরে ফেলে তারপরে মিডিয়াকে ডাক দিত, একটি নাটক সাজানো হতো, ডাক দিয়ে বলতো যে এখানে জঙ্গি আছে, গিয়ে অ্যাটাক হতো, অ্যাটাক হয়ে গুলি করে, ওদের কাছে শোনার তো কোনো সুযোগ নেই। এরকম ভাবে কল্যাণপুরের জাহাজবাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটিকে আমরা ইতিমধ্যে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ততা পেয়ে ট্রাইব্যুনালে মামলা ফাইল করেছি 9 জনের হত্যার বিরুদ্ধে। এই কয়েকটি অপরাধের সম্পৃক্ততা আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেয়েছি। সবচেয়ে বেশি কাজ এগিয়েছে জুলাই গণহত্যায় তার যে সম্পৃক্ততা, তার এভিডেন্স আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। কেন? কারণ এটি হলো খুবই রিসেন্ট, যেটা আমরা সবসময় বলি যে 71-এর ঘটনায় আপনি তদন্ত শুরু করলেন 2010 সালে, তাহলে আপনি ন্যায় বিচার কিভাবে করবেন? প্রথমেই তো আপনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে। আর 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের শেষ দিন, 5 সেপ্টেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম গঠন হলো, মানে 30 দিনের মাথায় আমরা যখন তদন্তর কার্যক্রম শুরু করলাম, তখন এই আন্দোলনের আহতরা বেশিরভাগই হাসপাতালে। আমরা হাসপাতালে গিয়ে আহতদের পেয়েছি। আহত কারা? আহতরা হলো লাইভ উইটনেস, এই মামলার জীবন্ত সাক্ষী। তারা নিজেরা কি হয়েছে সেটা জানে, তার পাশে যে মারা গেছে সে জানে। ওই দিন যে পত্রিকাটা ছাপা হয়েছে, ওই দিন তার গল্প ছাপা হচ্ছে, তার মানে ডকুমেন্টারি এভিডেন্স পাচ্ছি। ওর ফোনটা নিলে ওর ফোনে ধারণকৃত ভিডিও পাচ্ছি। এইভাবে আমরা এই মামলার তদন্তটা সবচেয়ে বেশি এগিয়েছি। এবং আমরা আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার যেটা বলেছেন যে আমরা এখন তো রমজান চলছে, একটা ঈদের আভাস আমরা মানুষের মধ্যে পাচ্ছি, একটা রিল্যাক্সেশন দেখতে পাচ্ছি।
রমজান শেষ হওয়ার পরে এপ্রিলের শুরুর দিকে অথবা এপ্রিলের মাঝামাঝি আমরা আশা করছি যে বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন আমরা জমা দিব। এখন পর্যন্ত তো কোনো প্রতিবেদন জমা হয়নি। এখন পর্যন্ত কোনো প্রতিবেদন, তার মানে এপ্রিলে প্রথম তদন্ত প্রতিবেদন জমা হতে পারে। কোন মামলাগুলো, কার বিরুদ্ধে? আমরা ট্রাইব্যুনালে তদন্ত করার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি কোনো ব্যক্তি নয়, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো স্থান নয়, আমরা দিচ্ছি গ্র্যাভিটি অফ দি অফেন্স, মানে অপরাধের নৃশংসতা। আচ্ছা, যে অপরাধগুলো সবচেয়ে নৃশংসভাবে সংঘটিত হয়েছে, যে একটা মানুষকে হত্যা করা হলো, ঠিক আছে, কিন্তু হত্যা করার পর থানাতে নিয়ে বুট দিয়ে পাড়িয়ে তার চেহারা বিকৃত করা হলো, অথবা একটা মানুষকে হত্যা করে এপিসির উপরে টেনে নিয়ে ছুঁড়ে ফেলা হলো, অথবা মানুষকে হত্যা করে তার লাশ পুলিশ ভ্যানে নিয়ে পুড়িয়ে দেওয়া হলো, যেন মানুষ বুঝতে পারে যে সাধারণ ছাত্র জনতা পুড়িয়েছে, কারণ পুলিশ ভ্যানে পোড়ানো হয়েছে। তাদেরকে কিন্তু অন্য কোথাও পোড়ানো যেত, কিন্তু তা না করে পুলিশ ভ্যানে নিয়ে পোড়ানো হলো। কেন? যে পুলিশ ভ্যানে সাধারণত আগুন ছাত্র জনতাই দিবে। এই তদন্তের প্রতিবেদনগুলো আপনারা, এই তদন্তের প্রতিবেদনগুলোই আমাদেরকে, যেটি বলছিলাম শেখ হাসিনার তদন্ত মামলাগুলোর তদন্তের বিষয়ে, তো আপনারা নিশ্চয়ই যেটি বললেন যে কোন মামলাগুলোকে তদন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এই যে শেখ হাসিনার যে মামলাগুলো, এর আগেও আলোচনা হয়েছিল যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে, যে তাকে ফিরিয়ে না আনলে বা এই মামলাগুলোর তদন্ত হওয়ার পরে, তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে যে বিচার কার্য হবে, এতে করে কি আপনারা সেই পরিপূর্ণতা পাবে বিচারটা, যদি তাকে ফিরিয়ে আনা না যায়, বা তাকে আনার ক্ষেত্রে আপনাদের ইটা কি, মানে কি ধরনের কার্যক্রম নিচ্ছেন আপনারা? আমরা সকলেই জানি যে শেখ হাসিনা এখন ভারতে আছে, অতএব তার বিচার দুইভাবে করা যায়। একটা হলো যে তার উপস্থিতিতে, আর একটা হলো তার অনুপস্থিতিতে। উপস্থিতিতে বিচার করার জন্য পুলিশ গ্রেফতার করতে হবে, এটা আমাদের দেশের পুলিশ পারছে না, পারবে না, কারণ উনি দেশে নাই। দুটি পদ্ধতিতে ওনাকে চাওয়া হয়েছে। একটি হলো ইন্টারপোলের কাছে আমরা অ্যাপ্লাই করেছি তার এগেইনস্টে রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারির জন্য। এটি আমাদের দেশের পক্ষ থেকে যা করণীয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রসিকিউশন টিম, সকল কার্যক্রম সম্পন্ন। এখন ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ এটিকে কার্যকর করবেন, তাদের পার্ট। আরেকটি পদ্ধতি হলো যে এক্সট্রাডিশন ট্রিটি 2013 সালে, যেটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিল ভারতের সাথে, বন্দি বিনিময় চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ইন্ডিয়া তাকে ফেরত দিতে বাধ্য। এটি হলো আইন। কিন্তু ইন্টারন্যাশনাল আইনের এক্সিকিউশনটা খুবই চমৎকার আর কি, মানে এটা আইন আছে কিন্তু এর প্রয়োগটা ওইভাবে আসলে নাই। প্রয়োগ না করলে আপনি তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন না। ইন্ডিয়ার যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিচারের ব্যাপারে বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত অপরাধের ব্যাপারে, তাতে আমরা মনে করছি যে তাকে হয়তোবা তারা ফেরত দিবে না। কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনে একজন অনুপস্থিতির পক্ষে বা অনুপস্থিতিকে বিচার করার জন্য পদ্ধতি চমৎকার করে বলা আছে যে কিভাবে তাকে বিচার করা হবে। প্রথমে তাকে কনসার্ন তার যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো অ্যাড্রেসে তাকে খোঁজা হবে। পাওয়া যাবে না, না পাওয়া গেলে দেশের প্রচলিত বহুল প্রচলিত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তাকে আসার জন্য। তিনি আসবেন তো তিনি মামলায় সকল ডিফেন্স পাবেন, আসবেন না তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হবে রাষ্ট্রের খরচে। ওই ব্যক্তিকে এই মামলার সকল নথি প্রোভাইড করা হবে। উনি ওই নথি দেখে এই মামলায় শেখ হাসিনা বা পলাতক কোনো আসামি তার পক্ষে কাজ করবেন। এবং ট্রাইব্যুনালের প্রথম বিচারটা, এই ট্রাইব্যুনালের প্রথম বিচারটাই হয়েছিল অনুপস্থিতিতে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের। আচ্ছা, প্রথম রায়টি হয়েছিল অনুপস্থিতিতে। তবে এই নজির আমাদের আছে অসংখ্য হয়েছে, প্রায় 100-র উপরে আসামির অনুপস্থিতিতে বিচার ট্রাইব্যুনালে ইতোমধ্যে হয়ে গেছে, একদম সম্পূর্ণ হয়েছে ট্রাইব্যুনালের পার্টটা। আর অ্যাপিলটা তো আর ট্রাইব্যুনালের অংশ না। তাহলে সেটা এক্সিকিউশন কিভাবে হবে? সম্পূর্ণ হওয়ার পরে আর এক্সিকিউশন হবে না, বলা থাকবে যে তাকে যখন ধরা হবে পাওয়া সাপেক্ষে এই বিচার কার্যটি সম্পন্ন হবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আমরা যে দুটো পদ্ধতি দুটোই অবলম্বন করেছি। এখন উনাকে ফেরত দিবে কি দিবে না এটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ার ডিসক্রিশন। এরকম কি কোনো রয়েছে এই আইনে বা আপনারা যেটি সংশোধন করেছেন বা প্রস্তাবনায় ছিল যে কোনো রাজনৈতিক দল যদি এই যে ক্যাটাগরিগুলো বললেন আপনি অপরাধের, এই ক্যাটাগরির কোনো একটাতে পড়ে, সেই রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করারও একটা সুযোগ রয়েছে কিনা? আপনি যেটা বলছিলেন সেটি হলো এটি আওয়ামী লীগ করেছিল 2013 সালে,
অর্গানাইজেশনের বিচার করার জন্য। আচ্ছা, আগে এই আইনে বলা ছিল যে কোনো ইন্ডিভিজুয়াল অথবা মেম্বার অফ গ্রুপ অর আর্ম ফোর্স এদের বিচার ট্রাইব্যুনাল করতে পারবে। 2013 সালে জামায়াতকে বিচার করার উদ্দেশ্যে আওয়ামী লীগ তখন অর্গানাইজেশন শব্দটি যোগ করলো, আচ্ছা, যে অর্গানাইজেশনের বিচারও এই ট্রাইব্যুনাল করা যাবে। কিন্তু অর্গানাইজেশনের বিচার করে সাজা কি হবে সেটি ট্রাইব্যুনাল নির্ধারণ করলো না, মানে আইনে নির্ধারণ করা হলো না। বর্তমান সরকার এটি নির্ধারণ এখনো করেননি। তবে এদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ বা বিচার করার জন্য আরো আইন আছে। আচ্ছা, অতএব ট্রাইব্যুনালকে সকল আইনের বা সকল ক্ষেত্রের বিচারালয় না বানিয়ে এটিকে শুধু মানবতা বিরোধী অপরাধের বিচারালয় বানালেই বরং মনে হয়, আমি মনে করি ভালো। তার মানে যেটি আলোচনা যেটি অনেকেই করছে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যে বিচার, এটি আসলে এখনো পর্যন্ত যে এটা আছে অ্যামেন্ডমেন্টটা হয়েছে তাতে কভার করে না। আচ্ছা, ট্রাইব্যুনাল নিয়ে তো অনেক আলোচনাই করলাম। আপনি একজন তরুণ আইনজীবী এবং বাংলাদেশের একজন ভালো আইনজীবী হিসাবে এই যে আমরা সমসাময়িক যে ঘটনাগুলো দেখছি, 5 আগস্টের পরে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটিও নিশ্চয়ই আপনি জানেন। বিশেষ করে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে বা মব জাস্টিস বিভিন্ন জায়গায় ঘটছে, তো এই ক্ষেত্রে এই যে কিছুদিন আগেই যে একটি বড় ঘটনা ঘটলো, একটি বাচ্চা মেয়ের ধর্ষণের ঘটনা ঘটলো, সেটি নিয়ে দুটি প্রশ্ন আপনার কাছে ছোট করে যদি জানতে চাই। একটি হলো যে কয়েকদিন আগের একটি অনুষ্ঠানে ঢাকা পুলিশের ডিএমপি কমিশনার উনি বললেন যে ধর্ষণ শব্দটা ওইভাবে না ব্যবহার করার জন্য, কারণ আইনে নাকি ধর্ষণ শব্দটি নেই, নারী নির্যাতন শব্দটি রয়েছে। আপনি কি জানেন আসলে আইনে কি শব্দটি ওইভাবে উল্লেখ রয়েছে? নারী নির্যাতন যে আইন বা যেটি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন আইন, এটি 2003 সালে এটি পাশ হয়, তারপরে বারবার এটি সংশোধন হয়েছে। এখানে 9-এর 1 ধারায় ধর্ষণ শব্দটি আছে, আর ধর্ষণের সংজ্ঞাটি বলা আছে পেনাল কোডে, আমাদের দণ্ডবিধিতে। দণ্ডবিধির ওই সংজ্ঞাটা এখানে অ্যাডপ্ট করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে ধর্ষণের বর্ণনাটা আছে। তো অতএব ধর্ষণ নাই, এটি উনি আইনের টাইটেল হিসাবে বলতে চাচ্ছেন, যে আইনের টাইটেলটা হলো যে নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু ধর্ষণ এখানে একটি অপরাধ, যেমন শ্লীলতা হানি একটা অপরাধ, ধর্ষণের চেষ্টা একটা অপরাধ, ধর্ষণ করে হত্যা একটা আলাদা অপরাধ, যৌতুকের দাবিতে নির্যাতন স্ত্রীকে এটি একটা অপরাধ, যৌতুকের দাবিতে স্ত্রীকে গ্রিভিয়াস হার্ট এটি একটি অপরাধ। এরকম অসংখ্য অপরাধের জন্য এই আইনটি তৈরি। তাহলে কেউ যদি বলে যে একটি মেয়ে নারী নির্যাতন করা হয়েছে, ওই মেয়েটিকে যদি ধর্ষণও করা হয়, তাহলে সেটা নারী নির্যাতনের একটি অংশ। তার মানে নারী নির্যাতন বললে তো শুধু ধর্ষণ, মানে ধর্ষণটা প্রকাশ পাচ্ছে না, বা ধর্ষণের বিচার যদি করতে হয় তাহলে তো আলাদাভাবে সেই শব্দটি লাগেই। হ্যাঁ, ধর্ষণ হলে ধর্ষণের বিচার হবে। নারী নির্যাতনে তো অনেকগুলো পার্ট, আমি যেটা বললাম যে যৌতুক চাওয়া, এটা তো নারী নির্যাতন। আচ্ছা, কাউকে শ্লীলতা হানি করা, এটা তো নারী নির্যাতন। কাউকে ধর্ষণের চেষ্টা করা, শেষ পর্যন্ত ধর্ষণ করতে না পারা, এটা নারী নির্যাতন। সবকিছু নারী নির্যাতনের অন্তর্ভুক্তই অংশ। তার মানে প্রত্যেকটি জিনিসই আলাদাভাবে যদি না উল্লেখ করা হয় তাহলে সেটির বিচারও সেইভাবে হয়তো। এটি তো হলো সাধারণ মানুষের কাছে কিভাবে যাচ্ছে, কিন্তু বিচারটা তো ডিপেন্ড করে যে এফআইআরটা হলো বা কমপ্লেইনটা হলো সেখানে সবকিছু পরিষ্কার করে লেখা হয়েছে কিনা, সেটাই। আর আমি মনে করি যে ওখানেও যদি কোনো ঘাটতি থাকে, একটা সাধারণ মানুষ তো আইন জানে না, সেও একটা অভিযোগ করবে তার ভাষায়, কিন্তু যখন তদন্ত হবে, পুলিশ তদন্ত করবে, তখন এটা সবকিছু সে আইনের ফ্রেমের মধ্যে নিয়ে আসবে। এটি হলো একজন তদন্তকারী কর্মকর্তার কাজ, যে একটি অপরাধের সঠিক বিচারের জন্য আদালতের সামনে উপস্থাপন করা। আর সেই সাথে যেটি বলছিলাম যে মব জাস্টিস যেগুলো হচ্ছে, মব জাস্টিসের প্রধান কারণ হলো বিচারহীনতা। মানুষ যখন বুঝতে পারে যে আমি এই আসামিকে আইনের আশ্রয় দিলে এই আসামি আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে, তখনই মানুষ মব জাস্টিস করতে চায়, যে আইনে কি হবে না হবে পরে, আগে আমরা জাস্টিস করি। কিন্তু মব জাস্টিসের নেগেটিভিটিটা অনেক বেশি। মব জাস্টিস হলে সঠিক বিচার কোনোদিন হবে না, বিচারালয় ভেঙে পড়বে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। মব জাস্টিস কোনো দেশ, কোনো সময়, কোনো ব্যবস্থাতেই মব জাস্টিস কোনো রাষ্ট্রের ভালো বয়ে নিয়ে আসে না। একটি মানুষ, তার অপরাধের অনেকগুলো গ্র্যাভিটি আছে, ধর্ষণের অনেকগুলো ধারা আছে, পর্যায় আছে, হত্যার অনেকগুলো কারণ আছে। এই জন্য হত্যা অথবা হত্যার চেষ্টায় প্রত্যেকে একই ধরনের শাস্তি মব জাস্টিসরা দিবে, কিন্তু একজন বিচারক দিবেন অন দি বেসিস অফ দি এভিডেন্স। তখন বোঝা যাবে যে আসলে সে এই অপরাধটা যে করেছে। হত্যার ব্যাপারেও তো ক্ষমার ব্যবস্থা আছে, যেটাকে আমরা বলি সেলফ ডিফেন্স। একটা মানুষকে হত্যা করতে আসলে সে তো নিজেকে বাঁচার জন্য অন্যকে হত্যা করতে পারে, অথবা
তার অনিচ্ছাকৃতভাবে কোনো হত্যা হতে পারে, সেটার জন্য তো মৃত্যুদণ্ড নয়। কিন্তু মব জাস্টিস হলে তো আপনি সাথে সাথে মৃত্যুদণ্ড হয়ে যায়। একটা বাসের ড্রাইভার অনিচ্ছাকৃতভাবে একটা অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেললো, মব জাস্টিস হলে ওই ড্রাইভার সহ ওই গাড়ির হেল্পার সবগুলাকে মেরে ফেলবে মানুষ, তখন ন্যায় বিচার হবে না। এটার স্বচ্ছতার জন্য, যে এই বিচার কার্যটা খুবই স্বচ্ছ হচ্ছে, জবাবদিহিতামূলক হচ্ছে, সেটির জন্য কি কোনো রয়েছে কিনা, নির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য কোনো কিছু আইনে উল্লেখ আছে কিনা? আমি সাধারণ মানুষের বোঝার জন্য আগে এই বিচারটা আমি আপনাকে সুন্দর করে বলে দেই যে কিভাবে এখানে একটা বিচার হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3টি সংস্থা। একটি হলো ট্রাইব্যুনাল ইটসেলফ, ট্রাইব্যুনাল নিজে, যার প্রধান হলেন ট্রাইব্যুনালের প্রধান বিচারক, চেয়ারম্যান যিনি, ওনার অধীনে আরও 2 জন বিচারক থাকেন যাদেরকে মেম্বার বলা হয়। এই 3 জনের মিলিয়ে একটি বেঞ্চ, যেটি ট্রাইব্যুনাল বলে। তাদের কার্যক্রম ফাংশন করে একটা রেজিস্ট্রার অফিসের মাধ্যমে। এই সব মিলিয়ে হলো ট্রাইব্যুনাল। সেকেন্ড হলো প্রসিকিউশন, যেটাকে আইনের ভাষায় বলে অফিস অব দি চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটরের নেতৃত্বে একদল প্রসিকিউশন টিম থাকে, তারা হলো ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবে। থার্ড হলো ইনভেস্টিগেশন এজেন্সি, মানে তদন্ত সংস্থা অফ দি ইনভেস্টিগেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই তদন্ত সংস্থাটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বাকি দুটি হলো পুলিশের লোক, এরা পুলিশের লোকও আছে, এরা ক্যাডার সার্ভিস থেকে, আচ্ছা, বেশিরভাগই হলো প্রশাসনের, বেশিরভাগই হলো পুলিশের লোক। আচ্ছা, এনারা হলো ঘটনার তদন্ত করে। ট্রাইব্যুনালে একটা অভিযোগ দুভাবে দেওয়া যায়, একটা হলো তদন্ত সংস্থার প্রধান বরাবর অথবা চিফ প্রসিকিউটর বরাবর, যে কেউ দিতে পারে যিনি ঘটনা সম্পর্কে জানেন, এরকম কেউ, অথবা ঘটনার ভিকটিম হলে আরো ভালো, সাক্ষী হলে আরো ভালো, অথবা ঘটনা সম্পর্কে জানেন। ট্রাইব্যুনালে একটা অভিযোগ করলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটা কমপ্লেইন রেজিস্টার করে এই অভিযোগের তদন্ত করবেন। ইনভেস্টিগেশন অফিসার এই ঘটনাটা কারো কাছ থেকে লিখিতভাবে জানতে পারেন, মৌখিকভাবে জানতে পারেন, পত্রিকা পড়ে জানতে পারেন, টিভির স্ক্রল দেখেও জানতে পারেন যে একটা অপরাধ হয়েছে, কোনো লিখিত আসার প্রয়োজন নাই। উনি এই ঘটনাটা জেনে, প্রথম ইনভেস্টিগেশন অফিসারের কাজ হবে ঘটনাস্থলে যাওয়া। উনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করবেন, প্রত্যক্ষদর্শী বা ভিকটিমদের সাক্ষ্য গ্রহণ করবেন, ঘটনার ডকুমেন্টারি এভিডেন্স কালেক্ট করবেন, আর যারা যারা জানেন তাদের কাছে যাবেন, আসামিদের বিস্তারিত বর্ণনা নেবেন, আসামিদের খোঁজ খবর নিয়ে আসামিদেরকে আইডেন্টিফাই করবেন, করে তদন্ত কমপ্লিট করে তদন্ত প্রতিবেদন জমা দিবেন টু দি চিফ প্রসিকিউটর। সাধারণ আইনে তদন্ত প্রতিবেদন সবসময় আদালতে জমা দিতে হয়, এই আইনে তদন্ত প্রতিবেদন জমা দিতে হয় চিফ প্রসিকিউটরের কাছে। আচ্ছা, চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন, বাদী হবেন চিফ প্রসিকিউটর নিজে। সাধারণ মামলায় বাদী যে কেউ হতে পারে, কিন্তু ট্রাইব্যুনালে সবসময় বাদী হবেন চিফ প্রসিকিউটর নিজে। আচ্ছা, সাধারণ আইনে আগে মামলা হয় পরে তদন্ত হয়, এই আইনে আগে তদন্ত হবে পরে মামলা হবে। তদন্তে স্যাটিসফাই হলে চিফ প্রসিকিউটর বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা শুরু করবেন। মামলা শুরু করলে তখন বিবাদীকে জানানো হবে যে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, রাইট। তখন বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, অথবা তাকে সমন দিয়ে ট্রাইব্যুনালে ডাকা হতে পারে। ওকে, যদি এই অভিযুক্ত এমন কোনো ব্যক্তি হয় যে তদন্তে বাধাগ্রস্ত করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখাতে পারে, তখন তদন্ত প্রতিবেদন কমপ্লিট করার আগেই তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। গ্রেফতারি পরোয়ানা চাইতে পারে। কিভাবে চাইবেন? প্রসিকিউটরের কাছে, চিফ প্রসিকিউটরের কাছে গ্রেফতারি পরোয়ানা আবেদন করবেন, চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে গ্রেফতারি পরোয়ানার জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেটি শুনানি হবে, গ্রেফতারি জারি হবে। আচ্ছা, আমাদের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বা প্রসিকিউটরের গ্রেফতার করার কোনো পাওয়ার নেই। এটি একটি অন্যতম কারণ আমরা আসামিরা পালিয়ে যাওয়ার। আচ্ছা, সাধারণ আইনে পুলিশ যে কোনো সময় যে কাউকে ধরে এনে মামলা দিতে পারেন, আর আমাদের আইনে এই প্রসেসটা ফলো করতে করতে আসামি পালিয়ে যায়। এজন্য আমরা এটাও সরকারের কাছে বলেছি যে আমাদের তদন্ত সংস্থাকে গ্রেফতারি পরোয়ানা বা গ্রেফতার কার্যকর করার পাওয়ার দেওয়ার জন্য। সেটি হলে নিশ্চয়ই খুবই ভালো হবে, এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা নিশ্চয়ই পালিয়ে যেতে পারবে না। আপনি সবকিছু মিলে যত সুন্দর করে আজকে বর্ণনা করলেন, আমার মনে হয় যে বিষয়গুলো খুবই পরিষ্কার, এবং মানুষের মনে সমালোচনা আলোচনা যে যতই থাকুক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজগুলো স্বচ্ছভাবে হবে, এটি আমাদের প্রত্যাশা, দেশের মানুষের প্রত্যাশা। ভালো থাকবেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভির সকল দর্শক। এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।